থাকবেন। সুপ্রিয় দর্শক, বিশ্ব রাজনীতি বিষয়ক বিশেষ আয়োজনে আমরা স্বাগত জানাচ্ছি। আমি শেখ সাব্বির হোসেন। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংকট, আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি মোহনা টেলিভিশনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রতিবেদক কাজী শাহরিন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগীয় প্রধান ইশতিয়াক হোসেনকে। আপনাদেরকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। সরাসরি যদি আমরা প্রশ্নে চলে যাই, আমরা শুরুতে ইশতিয়াক হোসেনের কাছে জানতে চাইবো যে ট্রাম্প আসার পরে আমরা বিশ্বজুড়ে একরকম একটা আতঙ্ক, ছোটখাটো রকমের একটা আতঙ্ক দেখতে পাচ্ছি, বা আমাদের সামনে উপস্থিত হয়েছে অনেক রকম প্রতিবন্ধকতা, যেমন তিনি বিভিন্ন অনুদান বা আমরা যেটা বলি যে সাহায্য, সেটা একরকম বন্ধের একটা বলি যে সিদ্ধান্ত নিয়েছেন। তো এটার একটা বিশেষ একটা যে অবদান বা বলি যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিন্তু মধ্যপ্রাচ্যের প্রতিও। তো এই যে প্রভাবগুলো কেমন এবং এর ফলে কি কি পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করছেন? ফার্স্ট অফ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেটা হয়েছে, নভেম্বরের 5 নভেম্বর কিন্তু ইলেকশনের মাধ্যমে ট্রাম্প ক্ষমতায় এলেন দ্বিতীয়বার, সেকেন্ড টার্ম 47th প্রেসিডেন্ট হলেন। এবং উনি যখন আসেন তখন কিন্তু ওনার একটা ছিল, একটা বার্তা ছিল, সেটা হচ্ছে মেক আমেরিকা ফার্স্ট অ্যাগেন। যুক্তরাষ্ট্রকে প্রধান দেশ হিসেবে দুনিয়াব্যাপী, বিশ্বব্যাপী প্রেজেন্ট করা, এবং সেটার স্টেপ হিসেবে উনি এমন করছেন। ফার্স্ট টার্মে ওনার কিছু বিতর্কীয় সিদ্ধান্ত ছিল যেটা সে কন্টিনিউ করতে পারেনি, মাঝখানে বাইডেন প্রশাসন এসে পড়ল। তারপরে এবার এসে সে ওই নীতিগুলোর সাথে আরও কিছু অ্যাড করেছে। যেমন ওনার মেক আমেরিকা ফার্স্ট এগেনের এটার পক্ষে যদি উনি বিভিন্ন শুল্ক আরোপ করেছেন, এবং ওনার কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে প্রথম যে ইয়েটা ছিল যে মধ্যপ্রাচ্যে আপনার যুদ্ধটা অবসান ঘটানো এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধর অবসান ঘটানো, সেটা কিন্তু উনি কাজ করছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে ইসরায়েল এবং হামাসের মধ্যে কিন্তু একটা যুদ্ধবিরতি চলছে, এবং বন্দি বিনিময় এবং হয়েছে, একটা ট্রান্সপারেন্ট হয়েছে। ডেফিনেটলি উনি কাজ করছেন, এবং যেটা দেখতে পাচ্ছি যে উনি বেশ কিছু কিন্তু শুল্ক আরোপ করেছেন বিভিন্ন দেশের উপর। এটা কেন করছেন? এটা ডেফিনেটলি ফর দ্য সেক অফ আমেরিকা এতদিন ধরে বিভিন্ন দেশকে সহায়তা দিয়ে যেত, এবং বিভিন্ন ইস্যুতে কিন্তু সহায়তা দিয়ে যেত। সেই সহায়তা ইভেন নিজের দেশেও কিন্তু কিছু ফেডারেল ইস্যু উনি বন্ধ করেছে। এটা নিজের দেশের স্বার্থে, এবং নিজের দেশ যেন আবার অর্থনৈতিকভাবে পুরোটা চাঙ্গা হয়ে দাঁড়াতে পারে, সেই জন্যই এই স্টেপগুলো অ্যাকচুয়ালি নিয়েছে। আপনি যদি যেটা প্রশ্ন করেছেন যে মধ্যপ্রাচ্যে এটার এফেক্ট পড়বে কি না, অ্যাকচুয়ালি ইট ইজ গোয়িং টু এফেক্ট, বিকজ আমরা জানি মধ্যপ্রাচ্যে কিন্তু একটা অবসান হলো, যুদ্ধবিরতির মধ্য দিয়ে যাচ্ছি, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা বিগ রোল প্লে করেছে এখানে, বিকজ এর আগ পর্যন্ত কিন্তু সেখানে যুদ্ধ চলছে, এবং এভরি সিঙ্গল ডে, এভরি সিঙ্গল মোমেন্ট কিন্তু মানুষ মারা যাচ্ছিল। ডোনাল্ড ট্রাম্প এসে কিন্তু সেটা বন্ধ করিয়েছে, বাই হুক অর বাই ক্রুক, এটা অফ হয়েছে, যুদ্ধবিরতিতে আছি, এবং ইট ইজ গোয়িং টু এফেক্ট। আমরা যদিও জানি যে আমেরিকা কিন্তু অলওয়েজ সাপোর্টস ইসরায়েল, সেটা ট্রাম্প প্রশাসন হোক, সেটা বাইডেন প্রশাসন হোক, অর এনি আদার প্রেসিডেন্ট ইন ইউনাইটেড স্টেটস, আমেরিকা ইজ অলওয়েজ গোয়িং টু সাপোর্ট ইসরায়েল। সেই ক্ষেত্রে ডিফারেন্সটা খুব কম, হয়তো সামনের দিক দিয়ে একরকম, পিছন দিক দিয়ে একটু ডিফারেন্ট হবে, বাট আমেরিকা উইল অলওয়েজ সাপোর্ট ইসরায়েল। সেই ক্ষেত্রে কদিন আগেই আমরা নিউজ করেছি কিন্তু যে ইসরায়েল, বেঞ্জামিন নেতানিয়াহু, যেটা ইসরায়েলি প্রাইম মিনিস্টার, উনি যে ডিসিশন নিক না কেন, আমেরিকা ইজ গোয়িং টু সাপোর্ট ইট। এটা কেন? বিকজ আমেরিকা ইজ এ বিগ সাপোর্টার অফ ইসরায়েল, এবং ইসরায়েল যাই করুক না কেন আমেরিকা সাপোর্ট করবে। আমরা কিন্তু মাঝখানে এমনও নিউজ করেছি যে আমেরিকার আশকারায়, এটা আপনি দুই দিকে দেখতে পারেন। যদি আপনি ইসরায়েলি সাপোর্ট হন তাহলে কিন্তু বলবেন যে আমেরিকা সাপোর্ট করছে ইসরায়েলকে, দ্যাট ইজ গুড। বাট অন দ্য আদার হ্যান্ড, আমরা যারা আরব কান্ট্রিজে আছি, এটা আমরা আশকারা বলবো, বিকজ ইসরায়েল এত বড় একটা নৃশংসতা চালাচ্ছে বা চালিয়েছে, এত মানুষ মারা গেল, 48,000 প্লাস মানুষ মারা গেল, এটা কোনো বিচার কি হবে না? এটাকে আমেরিকা সাপোর্ট করে কেন? তাদের নিজের কিছু পলিসি আছে এর জন্য। ধন্যবাদ ইশতিয়াক। শাহরিন, ইশতিয়াক যেমন বলছিলেন, ইশতিয়াক হোসেন বলছিলেন যে
ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর আমরা দেখতে পেয়েছি যে যুদ্ধ একরকম একটা বিরতির মধ্যে চলে এসেছে, প্লাস হচ্ছে মুক্তিযুদ্ধ যারা জিম্মি মুক্তির একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটা শিথিল হোক বা অশিথিল হোক একটা বন্দি বিনিময় কিন্তু শুরু হয়েছিল। কিন্তু এটা কিছু দূর যাওয়ার পর কিন্তু 620 জনে যে ঠেকে যায়, যেমন হচ্ছে ইসরায়েল কিন্তু এখনো পর্যন্ত 620 বন্দীকে মুক্তি দেয়নি। তো এটার কারণ কি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ সাব্বির আমাকে প্রশ্ন করার জন্য। দেখুন, এটার কারণ যদি আমি ব্যাখ্যা করতে যাই সেক্ষেত্রে বলাই যায়, যদি আমি দৃশ্যত বলি সেক্ষেত্রে কিন্তু ইগো হার্টস কেন বললাম এই কথাটা, কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রথম দিন থেকেই কিন্তু আমরা হামাস একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে বন্দি বিনিময় করে আসছে, এবং যতবারই তারা বন্দি বিনিময় করে এসেছেন তারা কিন্তু স্টেজে দাঁড় করিয়ে সবাইকে ক্রেজ দিয়ে কিন্তু বন্দি বিনিময় করেছেন। এতদিন কিন্তু নেতানিয়াহু একটাবারও প্রশ্ন তুলেননি যে আমার বন্দীদেরকে অবমাননা করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে। কিন্তু রিসেন্টলি আপনি দেখবেন ফেসবুকে একটা ঘটনা খুব বেশি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে গিয়ে হামাসকে একজন ইসরায়েলি বন্দি গত ইয়ার সময় মানে বন্দি বিনিময়ের সময় কিন্তু মাথায় চুমু দেয়। তো এই জিনিসটা কিন্তু অনেক স্ট্রং একটা মেসেজ হোল্ড করে, যেটা কে বলা যায় যে তাদেরকে যে জিম্মি করে নিয়ে গিয়েছে তাদেরকে টর্চার করা হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে সে বন্দি বিনিময়ের সময় হামাসের একজন ব্যক্তিকে মাথায় চুমু দেয়, কপালে চুমু দেয়। তো এই জিনিসটা কিন্তু অবভিয়াসলি নিজের দিক থেকেই একটা অনেক বেশি মানে মেসেজ হোল্ড করছে, সেটাই কিন্তু ইসরায়েলের ইগোতে হার্ট হয়েছে। কারণ সে কিন্তু এই ইনসিডেন্টটার পরপরই বক্তব্য রাখে যে পরপরই কিন্তু সে হচ্ছে গিয়ে ইয়াটা হোল্ড করে ফেলে, 620 জনকে ছাড়ার কথা ছিল সে 620 জনকে ছাড়ে না, এবং সে কিন্তু রাত্রেবেলা একটা বিবৃতি প্রকাশ করে। সেই বিবৃতিতে লেখা আছে যে হামাস জোরপূর্বক নিন্দনীয়ভাবে তাদেরকে জোর করে এই অপপ্রচারের মাধ্যমে ব্যবহার করছে, তাদেরকে অপপ্রচারের জন্য ব্যবহার করছে। সে কিছু টার্ম ইউজ করে, তার জিম্মিদেরকে হামাস অপপ্রচারের জন্য ব্যবহার করছে। হোয়াট ডাজ ইট মিন? তো ওই যে একটা ছোট ঘটনা যে মাথায় চুমু দেয়া, সেটা কিন্তু ওদের জন্য অনেক বড়, ওদের রাজনীতিতে কিন্তু অনেক বড় একটা প্রভাব ফেলেছে, নেগেটিভ পড়েছে, যেটা ইয়েস এক্স্যাক্টলি নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। যে আমার বন্দিকে আমি যেখানে বলছি হামাস টর্চার করছে, আমারই বন্দি মানে রিলিজ হওয়ার আগে হামাসের একজন কর্তৃপক্ষকে চুমু দিচ্ছে, এটা তো বিশ্ব প্রেক্ষাপটে একটা ডিফারেন্ট মেসেজ পৌঁছাচ্ছে, যার কারণে কিন্তু এই জিনিসটাকেও আবার হঠাৎ করে হোল্ড করে ফেলছে। এবং হোল্ড করার অভ্যাসটা যে তার নতুন কিছু তা না, সে বিগত কতদিন থেকেই কিন্তু বন্দি বিনিময় চুক্তিকে হ্যাম্পার হয় এরকম ধরনের প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়ে আসছেন। আমরা প্রতিবারই যখন রিপোর্ট করছি বা দেখছি, আমরা কিন্তু সারাক্ষণই দেখছি যে এই উনি ছাড়ছেন, ছাড়বেন না, 500 জনের মধ্যে থেকে 100 জনকে ছাড়লো, আবার 200 জনকে বন্ধ করে রেখে দিল, মুক্তি দিচ্ছে না। তার এক একটা পর এক একটা তার শর্ত আসতেই থাকে। লাস্ট অব্দি যেই সিরি বিবাসের যেই কফিন এক্সচেঞ্জের যে ঘটনাটা ঘটলো, তখনও কিন্তু তিনি হুমকি দিলেন যে না আমি করব না, আমি আমার বন্দীদেরকে মুক্তি দিব না, ওদের বন্দীদেরকে মুক্তি দিব না, আমি আবার হামলা চালাবো, আমি সেই বিষয়টাকে দেখে নিব। তো সে কিন্তু প্রতিনিয়তই এই ধরনের বক্তব্য দিয়ে আসছে, এবং আমার কাছে যেটা ফিল হচ্ছে যে ওই একটা ইনসিডেন্টটা কিন্তু অনেক বেশি একটা বড় মেসেজ হোল্ড করেছে। কারণ এর আগেও কিন্তু বন্দি বিনিময়ের ক্ষেত্রে কিন্তু স্টেজের মাধ্যমেই তারা কিন্তু এরকম আনুষ্ঠানিকতা করেই কিন্তু তাদের বন্দীদেরকে রিলিজ দিয়েছে, তখন কিন্তু এই অবজেকশনের ইস্যুটা তিনি নিয়ে আসেননি। হঠাৎ করে এক রাতের মধ্যে এত বড় কি ইনসিডেন্ট হয়ে গেল যে একই আনুষ্ঠানিকতাতে সে আপত্তি প্রকাশ করেছেন। ইফ আই এম নট রং, আই এম সরি টু ইন্টারাপ্ট, ইফ আই এম নট রং, সর্বশেষ কিন্তু উনি আবারও বলেছে যে আমি বন্দি বিনিময় যেটা ওটা কিন্তু আপাতত আবার স্থগিত রেখেছে। হ্যাঁ, এখন কিন্তু এই বন্দি বিনিময়টা স্থগিত রয়েছে। ইসরায়েল কিন্তু দেখেন প্রথম যেই ধাপটা ছিল, আমাদের তো টোটাল পুরো যুদ্ধবিরতিতে 6টি ধাপে হওয়ার কথা। প্রথম ধাপ হচ্ছে গিয়ে আপনার 6 সপ্তাহের হওয়ার কথা ছিল, এবং 33 ইসরায়েলের বিনিময়ে কিন্তু 1000 সামথিং ফিলিস্তিনিদেরকে মুক্তি দেওয়ার কথা। 33 জন ইসরায়েলিকে কিন্তু ঠিকই বন্দি মানে ফেরত দিয়ে দেওয়া হয়েছে, মুক্তি পেয়ে গিয়েছেন তারা, কিন্তু এখনো কিন্তু ফিলিস্তিনিরা 620 জন কিন্তু তারা হোল্ড করে রেখেছেন। আর এরই মধ্যে কিন্তু আর এক সপ্তাহ পরে কিন্তু আপনার এই যুদ্ধবিরতির টাইম পিরিয়ডটা কিন্তু শেষ হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড যেই আপনার পিরিয়ডটা আসবে, সেটা 1 মার্চ থেকে দ্বিতীয় চুক্তি হওয়ার স্টেজটা শুরু হয়ে যাবে।
তো রিসেন্টলি আপনার হামাসের যেই জ্যেষ্ঠ কর্মকর্তা আছেন নাইম, উনি বললেন যে দেখুন উনি কিন্তু বারবারই যুদ্ধবিরতিটাকে স্কিপ করার জন্যই কিন্তু বিভিন্ন ধরনের পায়তারা কিংবা আশকারা করেই যাচ্ছেন। উনি তো একদম মানে রিগোরাসলি বলে দিয়েছেন যে এটা হচ্ছে গিয়ে একটি নোংরা খেলা, ডেডলি ইভেল গেম, উনি বলে দিয়েছেন। তো উনি এই বিষয়টা বারবারই অ্যাড্রেস করছেন, কারণ সামনেই কিন্তু দ্বিতীয় ধাপ আসবে যুদ্ধবিরতির। এই দ্বিতীয় ধাপটাকে উনি মনে করছেন, ওনার বক্তব্যের ক্ষেত্রে উনি মনে করছেন এই দ্বিতীয় ধাপটাকে বন্ধ করার জন্যই কিন্তু এই ধরনের কথা উনি বারবার বলছেন। শাহরিন, আবার আমরা আসবো আপনার কাছে। আমরা আবার যদি ইশতিয়াকের কাছে ফিরে যাই, যে ইরান কিন্তু আমরা ইরানের সক্রিয় একটা ভূমিকা দেখেছি যে যুদ্ধ চলাকালীন সময় বলি বা লেবাননে যখন আক্রমণ চলছিল, পেজার বিস্ফোরণের সময় বা ওয়াকিটকি বিস্ফোরণ হলো, তার পরবর্তী সময় কিন্তু ইরানের খুব সক্রিয় একটা ভূমিকা আমরা দেখেছি। তো এই মুহূর্তে ইরানের যুদ্ধবিরতি যেহেতু চলছে, তো ট্রাম্পও ক্ষমতায় চলে এসেছে। ট্রাম্পের হঠকারী যে সিদ্ধান্তগুলো, কখন কি সিদ্ধান্ত নেয় এটা তো আমরা আগে থেকে বলতে পারি না, কিন্তু তারপরও ইরানের যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যে নীতিগুলো আছে, এগুলোতে কি কোনো বাধা ফেলবে বলে আপনার মনে হচ্ছে যে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরবর্তী সময় এসে? আপনার প্রশ্নের সরাসরি যদি আমি উত্তর দিতে চাই, ইট উইল বি লিটল ডিফিকাল্ট। আমাদের একটু পাস্টে যেতে হবে, আমাদের একটু হিস্ট্রি ঘাটাতে হবে। ইরানের যে পারমাণবিক চুক্তি ছিল প্রথমে, এটা কিন্তু জাতিসংঘের উপস্থাপন হয় এবং ওইটাকে কিন্তু একটা নির্দিষ্টভাবে চলার জন্য আদেশ দেওয়া হয় জাতিসংঘের মাধ্যমে। সেটা কি ছিল আমরা একটু জানি। প্রথমে যখন ট্রাম্প আসুক বা এর আগে বা আমেরিকার প্রশাসন যেই আসুক না কেন, ইরানের পারমাণবিক চুক্তিটা এমন ছিল যে যদি তারা কোনো টাইটানিয়াম দিয়ে কোনো পারমাণবিক যদি কিছু করতে চায়, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত থেকে যাবে। অর্থাৎ তারা চাইলেও কিছু উৎপাদন করতে পারবে না। কি উৎপাদন করতে পারবে না? পারমাণবিক বোমা বা এরকম সংক্রান্ত একটা লিমিট করে দিয়েছিল ইরানকে, সো দ্যাট ওরা যাতে বিশ্বব্যাপী অন্য দেশের জন্য ভয়ের আকার বা ভয়ের কারণ না হয়ে থাকে। এটার জন্য আমরা জানি যে আমেরিকা কিন্তু একটা ক্ষমতাধর রাষ্ট্র এবং ওনারাই কিন্তু জাতিসংঘর ম্যাক্সিমাম ওরাই কন্ট্রোল করে। এর জন্য আমেরিকার এটা নিজেদের স্বার্থে এটা করেছিল, যাতে কোনো আরব দেশ যেন পারমাণবিক দিক দিয়ে এগিয়ে না যায়। আমরা এটাও জানি যে আমেরিকা কিন্তু ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইন পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপন্স। সো তারা ডেফিনেটলি চায় না যে আরব কোনো কান্ট্রি এরকম ক্ষমতাধর হোক। এর জন্যই ওরা এই চুক্তিটা করেছিল। এখন সেই চুক্তি থেকে কিন্তু ইরান সরে এসেছে এবং তারা বলছে যে আমরা এই চুক্তির সংশোধন করতে চাই। এবং তারা অ্যাকচুয়ালি গত সপ্তাহে আমি একটা নিউজ করছিলাম, সেটা হচ্ছে যে ইরানের বেশ কিছু পারমাণবিক আন্ডারগ্রাউন্ড কিছু গুহা আছে, সেখানে কিন্তু ওরা অজস্র ট্রাক, আপনি সামরিক ট্রাক বলেন, আপনার ওয়েপন্স আর কি ওখানে একত্র করেছে। এবং এটা নিয়ে ওদের যে জেনারেল আছে বাঘারি, মেজর জেনারেল বাঘারি আছে, উনি বলছে যে ইরানের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে ইরান কিন্তু এটা সহ্য করবে না। কেন এটা বলছে? বিকজ দে নো ইনসাইড ওরা দে হ্যাভ বিল্ড দেয়ার ওন ওয়েপনাইজেশন। এর জন্য কিন্তু ওদের এই সাহসটা হয়েছে। এটা নিয়ে কিন্তু আমেরিকা অ্যাকচুয়ালি গট স্কেয়ার্ড, বা ডোনাল্ড ট্রাম্পের একটা কয়েকদিন আগে একটা এসেছিল কিন্তু, যে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে ওদের কিন্তু একটা হেডেক অলওয়েজ আছে। একটা আমি ক্লিপে দেখছিলাম, ইফ আই এম নট রং, ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলছে, সেটা হচ্ছে যে ইরানের এরকম কিছু হোক, ডেফিনেটলি ওরা এটা চায় না। ডোনাল্ড ট্রাম্প এটা নিজেই, উনি তো অনেক ধরনের কথাই বলে আমাদের সোশ্যাল ইয়েতে। সো উনি একটা করেছিল। সো এটা শুনে, বাট বিভিন্ন ইয়েতে যদি আমরা দেখি সোশ্যাল অ্যাক্টিভিটিতে, উনি কিন্তু বেশি ভেরি কনসার্ন। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা ইজ ভেরি কনসার্ন অ্যাবাউট আরব কান্ট্রিজ হ্যাভিং নিউক্লিয়ার ওয়েপন্স। So if I go back to your question, it is going to affect, and আমি একটা পজিটিভ জিনিস আমি দেখতে পাচ্ছি এবার ডোনাল্ড ট্রাম্প আসার পর। উনি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই অনুযায়ী কিন্তু কাজ করছেন, যদিও একটু 19-20 হয়ে গেছে, বাট আই হোপ ইট ইজ গোয়িং টু, উনি ওনার ফুলফিল করবেন ওনার কথা অনুযায়ী। যেটা হচ্ছে যে গাজাতে ওনার যেটা মেইন প্রধানই ছিল, গাজা যুদ্ধ বন্ধ করা, সংকটটা সমাধান করা, ইউক্রেন রাশিয়া নিয়ে কাজ চলছে, এবং it is going to keep an impact on that Donald Trump এর ইয়েটা।
গাজা নিয়ে যে আমরা যে বিষয়টা দেখেছি শাহরিন, যে গাজার যুদ্ধ বিরতি চলছে, চলুক বা আবার হামলা হোক, ছোটখাটো যে কোনো বিষয় হোক, যে চলছে, কিন্তু গাজার মানুষ আবার ঘরে ফিরতেও শুরু করেছে। এই প্রেক্ষিতে যদি আমরা আবার কথা বলতে চাই যে গাজার মানুষ ঘরে ফিরলেও কিন্তু তাদের ঘরটা সে আগের ঘরটা যে আছে এমন কিন্তু না। তো তাদের এই যে মানবতর জীবন, তাদের ভূমিহীন যে একটা জীবন বলা চলে, এই জীবন সম্পর্কে আপনার কি বলার আছে, বা এই জীবনটা তারা কিভাবে বেঁচে আছে, তাদের বর্তমান জীবন সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে? দেখুন, প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি অনেক হতাশই হব বলতে গেলে, কারণ সেখানে যেভাবে করে এই টানা 15 মাসেরও বেশি সময় ধরে যেভাবে হামলা বা বর্বরতা চালানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, সেটি কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। আমরা যদি দেখি সেখানে কিন্তু এখন কোনো কিছুই আর অবশিষ্ট নেই। স্যানিটাইজেশন ব্যবস্থা থেকে শুরু করে নিয়ে খাদ্য ব্যবস্থা হোক, শিক্ষা ব্যবস্থা হোক, এবং ঘরের যে ছোটোখাটো সামগ্রীগুলো সেগুলো কিন্তু তারা জুটাতে পারছে না, খাওয়া তো জুটাতেই পারছে না। আমি কিছুদিন আগে আল জাজিরার একটা রিপোর্টে দেখলাম যে তারা 10 দিনে একদিন গোসল করছে, জাস্ট বিকজ টু সেভ দ্য ওয়াটার। কারণ তাদের ওখানে বিশুদ্ধ পানি পান করার কোনো ব্যবস্থা নেই, বিশুদ্ধ পানি নেই। তার উপরে বারবার কিন্তু এখান দিয়ে হামাস বলছে যে যুদ্ধবিরতি। লাস্ট আমরা যখন দেখলাম একটা জিনিস মনে হলো আমার, লাস্ট কিন্তু হামাসও 3 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার আগে কিন্তু হোল্ড করে ফেলেছিল। তারা কিন্তু বলেছিল যে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে। কেন? যেই পরিমাণের পণ্য সামগ্রী বা ত্রাণ সামগ্রী পৌঁছানোর কথা ছিল সেই পরিমাণের ত্রাণ কিন্তু পৌঁছাচ্ছে না। তারা কিন্তু সেই ত্রাণ পৌঁছানো থেকে কিন্তু বাধা সৃষ্টি করছিল, যার কারণে কিন্তু হামাস যুদ্ধ বিনিময় মানে বন্দি বিনিময়ে কিন্তু হোল্ড করে ফেলেছিলেন। এরপরে কিন্তু পরবর্তীতে আবার তুর্কি এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যস্থতায় কিন্তু আবার পরবর্তীতে লাস্ট শনিবার হলো, বন্দি বিনিময় হলো। তো এক তো সেইখানে সব কিছুই ধ্বংস, কিছুই নেই, তার উপরে ত্রাণও আটকে ফেলা হচ্ছে। তো এমন পরিস্থিতিতে আপনি আমি থাকলে কিভাবে সেখানে সারভাইভ করতে পারতাম? এটা অনেক বড় একটা প্রশ্ন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্লাস জাতিসংঘ বলছে 10-12 বছরেও সেটা পুনরায় বিল্ড আপ করা সম্ভব কিনা বলা যায় না। 50 থেকে 80 মিলিয়নেরও বেশি বিলিয়ন অর্থ খরচ হতে পারে। এই অর্থগুলো তাদেরকে কে প্রোভাইড করবে? পুনর্গঠনে, এক্স্যাক্টলি। এই অর্থগুলো তাদেরকে কে প্রোভাইড করবে? এই বিষয়গুলো এখন ভাবার সময় এসেছে। এখন আমাদেরকে এটা তো দেখছি আমরা যে তারা এখন কিভাবে সেখানে বসবাস করছে, কারণ সেখানে তো পারতপক্ষে কিছু নেই। শুধু কিছু নেই এতটুকুই না, তারা নিজের ঘরে যে ফিরে যাচ্ছে ঘরটাই তো নেই। জেল থেকে বা ইসরায়েলি কারাগার থেকে যারা ফিরে আসছে, ফিরে এসে কোথায় যাচ্ছে? আবার অনেকে যারা ফিরে আসছে, ফিরে এসে দেখছে তাদের পরিবারই নেই। অনেকেরই এরকম বক্তব্য যে আমি ফিরে এসেছি কেন, আমার মনে হচ্ছে এক অন্ধকার জগৎ থেকে আর এক অন্ধকার জগতে প্রবেশ করলাম, কারণ এখানে তো আমার কিছুই নেই। উপরন্তু এসবের মধ্যে আবার ট্রাম্পের সেই গাজা পরিষ্কার করা নীতি, গাজাবাসীকে জাতিগত নিধন যেটাকে বলা হচ্ছে, বারবার সকলেই অ্যাড্রেস করছে, এথনিক ক্লিনজিং, জাতিগত নিধন করে ফেলছে। জর্ডানে পাঠিয়ে দিব, আরবিক কান্ট্রিগুলোতে পাঠিয়ে দিব, প্রত্যেকটা দেশের রাষ্ট্রই কিন্তু এই জিনিসটাকে নাকচ করেছে। শাহরিনের এই কথার প্রেক্ষিতে যদি আমরা আবার ইশতিয়াকের কাছে একটু ফিরে আসি, যে মধ্যপ্রাচ্যের যে একটা রাজনীতি বলা চলে, সেখানে কিন্তু সৌদির একটা গুরুত্বপূর্ণ একটা চরিত্র বা ভূমিকা আমরা দেখতে পাই। তো সৌদি আরব কিন্তু মাঝে কিছুদিন নীরব থাকলেও সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে তার খুব প্রকট একটা রূপ সে ধারণ করেছে, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সেটা আমরা বাস্তব দেখতেই পাচ্ছি। তো এখন ইরানের যে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আপনি একটু আগে আমরা শুনলাম, তো ইরানের সম্পর্ক, সৌদি আরবের সম্পর্ক, এই দুইটার প্রেক্ষিতে কি ট্রাম্পের কোনো ভূমিকা আমরা সম্প্রতি বা সুদূর ভবিষ্যতে দেখতে পাবো কিনা, আপনার মতে যদি কিছু বলতেন? ডেফিনেটলি এটা ভূমিকা রাখবে, কারণ আমরা যদিও জানি যে সৌদি আরবের মধ্যস্থতা জিনিসটি হয়েছে, অ্যাট দ্য ব্যাক অফ আওয়ার মাইন্ড এটাও জানি যে সৌদি আরব কিন্তু ডিপলি যুক্তরাষ্ট্রকেই সাপোর্ট করে, কারণ যুক্তরাষ্ট্রের ম্যাক্সিমাম অস্ত্র কিনে ওরা এবং ট্রেনিং যতটা আছে যুক্তরাষ্ট্রই সৌদি আরবকে দেয়। বাট এবার একটা ভালো ভূমিকা আমি সৌদি আরবকে নিতে দেখেছি, অথবা আরব রাষ্ট্রগুলোর মধ্যে নিতে দেখেছি, যে ওনাদের ভূমিকা আছে এখানে মধ্যস্থতায়, যুদ্ধবিরতি। সেটা হচ্ছে
আপনার প্রশ্নটা যদি আমার ব্যাক করিয়ে নিই যে ওনাদের ট্রাম্পের ভূমিকা আছে কিনা সৌদি আরবে, ডেফিনেটলি আছে, কেন থাকবে না কেন? মুসলমানরা প্যালেস্টিনিয়ানে ওখানে মানুষ মারা যাচ্ছে, ওরা কারা? ম্যাক্সিমাম আর মুসলিমস, রাইট? সো আমাদের আরব রাষ্ট্রগুলোর ঐক্যতা আরও আগে আসা উচিত ছিল, যেটা আসেনি, ব্যাড লাক। সো ওয়াট, এখন এসেছে, এটাকে আমরা ধরে রাখি। আমার সহকর্মী শারেন যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, যে ওখানে মানুষজন ফেরত যাচ্ছে, কোনো বাসা নেই, বাড়ি নেই, কিছু একদম ধ্বংসযোগ। ডেফিনেটলি ওখানে এখন মানুষরা কী করবে? ওখানে একটা মেন্টালি একটা হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ কিছুই নেই, আমার খাওয়ার জায়গা নেই, খাওয়ার কিছু নেই, থাকার জায়গা নেই। ওকে, এখন এর মধ্যে ট্রাম্প কিন্তু বলেছিলেন যে আমি ফিলিস্তিনিটা, প্যালেস্টাইনটা আবার নিয়ে নিব বা কিনে নিব, সামথিং এরকম একটা কথা হয়েছিল। কিন্তু আমাদের আরব রাষ্ট্রগুলো বলছে যে না, এটা হবে না। আমি এটার সাথে একমত, আমার ভূমি, আমার জায়গা, আমার জন্মস্থান, আমি এখন ছেড়ে যাব কোথায়? আপনারা আমাকে অ্যাটাক করেছেন, ফর ইনস্ট্যান্স আপনারা আমাকে অ্যাটাক করেছেন, আমার জায়গা নষ্ট করেছেন, আমার লাইফ যে একটা সেটেলমেন্ট হওয়ার ছিল এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন ট্রাম্প বলছেন যে আমি ওখানে কিনে নিব বা আমি ওখানে এথনিক ক্লিনজিং নামে একটা জিনিস করব। সেটা আমার মতে ঠিক হবে না। নিজের জন্মভূমি, নিজের মাটি অলওয়েজ নিজের। আমি এখানে অবশ্যই আমাদের আরও দেশগুলোকে বলবো যে আরও ঐক্যমত, একত্রিত হওয়ার, কারণ এই মানুষগুলো অন্য দেশে যে কি করবে। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। এর মধ্যে কিন্তু এই আরবিক কান্ট্রিগুলো কিন্তু ট্রাম্পের এই পদক্ষেপের বিকল্প ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু তারা বৈঠক করছে, এবং ইতোমধ্যেই কিন্তু তারা খসড়াও বানিয়েছে, প্রস্তুত করেছে, যাতে কিভাবে করে গাজা পুনর্গঠন করা যায়, তারপরে গাজা পুনর্গঠনে যে হামাসের ভূমিকা থাকবে না, এই ধরনের বিভিন্ন কথাগুলো কিন্তু খসড়ার মধ্যে এসেছে, আমরা দেখেছি। কিন্তু এই মানুষগুলো যে অন্য জায়গায় যাবে, অন্য দেশগুলো কি রাজি হয়েছে? এমন না, না, প্রত্যেকটা দেশই নাকচ করেছে ট্রাম্পের এই ঘটনা। করাটাই জরুরি, কারণ ইটস ইম্পর্টেন্ট। তারা তো ওই দেশের নাগরিক, ওরা অন্য দেশে যাবে কেন? আর অন্য দেশই বা ওদেরকে অ্যাকসেপ্ট করবে কেন? অ্যাকসেপ্ট করলেও কি ধরনের অ্যাকসেপ্ট করবে? কারণ ওখানে আমরা জানি কিন্তু যে অন্য দেশ থেকে আরেক দেশে মানুষ গেলে কিন্তু নিজের দেশ হলো না, তো ইমিগ্রেন্ট হয়ে গেল। সেই ক্ষেত্রে তো নিজের যে একটা চাহিদা থাকে বা নিজের একটা ট্রান্সপারেন্ট ইস্যুস থাকে, এটা রিফিউজি শব্দটা আমরা ইউজ করতে পারি। রাইট, ডেফিনেটলি রিফিউজি হয়ে যায়। তো নিজের মাতৃভূমি কোথায়? আমাকে হামলা করলা, তোমরা হামলা করে তোমরা আমাকেই দেশ ত্যাগ করতে বাধ্য করলা। ওয়াই? সো ইট শুড বি লাইক দ্যাট। অ্যান্ড ওরা ওনাদের দেশেই থাকুক, এবং ওনাদেরকে ওনাদের বাড়ি এবং জন্মভূমিটাকে পুনর্গঠন করাতে কে কোন দেশ হেল্প করছে সেটা এখন দেখার বিষয়। তো কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের কথা বলার বিষয় নিয়ে। আমরা আবার ফিরবো অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। আজ এ পর্যন্তই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।